প্রথম কথা হলো এখানে প্রসিডিউরাল একটা বিষয় আছে, সাবস্ট্যান্টিভ একটা বিষয় আছে। প্রসিডিউরাল বিষয় হলো হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন লিভ গ্রান্ট না করে তার ওন জাজমেন্টকে বাতিল করতে পারে কি না। প্রসিডিউরাল বিষয় আমরা বলেছি এখানে লিভ গ্রান্ট না করে আপনারা পারেন। আপনাদের এখানে প্র্যাকটিস দুই রকমই আছে, লিভ গ্রান্ট না করেও বাতিল করেছেন, লিভ গ্রান্ট করেও বাতিল করেছেন। আপনাদের ক্ষমতা আপনারা কিভাবে কাজে লাগাবেন, কিভাবে প্রয়োগ করবেন সেটা আপনাদের একক এখতিয়ার। তবে আমরা আশা করব এটা লিভ গ্রান্ট না করে এখনই শেষ করে দিতে পারেন। ইট হ্যাজ এ বার্নিং ইস্যু। তো ওনারা মনে করলেন যে এটা লিভ গ্রান্ট করে তারপরে শোনা উচিত, সিদ্ধান্ত দেওয়া উচিত। এই কারণে ওনারা লিভ গ্রান্ট করছেন, আমরা এতে অখুশি না। ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন। আমি আর্গুমেন্টে একটা প্রশ্ন এসছে যে এখানে রাজনৈতিক প্রশ্ন জড়িত। রাজনৈতিক প্রশ্ন কি কোর্টে ডিটারমাইন্ড হবে কি না। আমি বলেছি এটা রাজনৈতিক প্রশ্ন না, এটা সাংবিধানিক প্রশ্ন, জনগণের অধিকার প্রয়োগের প্রশ্ন, জনগণের অধিকার সংরক্ষণের প্রশ্ন। সেটা বলতে যে আমি 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং 1990 সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতে যে বলেছি হবস, লক্স, জাক রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি যেটা আছে, রাষ্ট্র কেন বিনির্মাণ প্রয়োজন হলো, সেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিকে অ্যাপ্লাই করে আমরা বলেছি সংবিধান পরিবর্তনের জন্য, আইন পরিবর্তনের জন্য নাগরিকরা কিছু লোককে দায়িত্ব দেয়, রাষ্ট্রকে দায়িত্ব দেয়। এই দায়িত্বের বোধটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। সেই দায়িত্ব দুইভাবে পরিবর্তন করতে পারে। একটা হলো আইনি পরিকাঠামোয় আগে যে চুক্তিটা করেছে সেই চুক্তি পরিবর্তনের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে, পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, সংশোধনের মাধ্যমে করতে পারে। আরেকটা হলো সেই পথ যখন রুদ্ধ হয়ে যায় তখন নাগরিকরা গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই আইন পরিবর্তন করতে পারে এবং সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অনুসারে তাকে কে শাসন করবে, কিভাবে শাসন করবে সেভাবে তুলে ধরতে পারে। সেই প্রেক্ষাপট বর্ণনা করতে যে বলেছি পাকিস্তানের একটা সংবিধান ছিল। 1971 সালের 25শে মার্চ বাংলাদেশের মানুষ মনে করেছে পাকিস্তানি কাঠামো এবং সংবিধানের আওতায় আমরা শাসিত হব না, শাসক শ্রেণী কে হবে আমরা সিদ্ধান্ত নেব। এই সিদ্ধান্ত নিতে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে 25শে মার্চ থেকে 72-এর 4ঠা ডিসেম্বর পর্যন্ত আমাদের কিন্তু সাংবিধানিক কাঠামো ছিল না। তখন আমরা বলেছি স্বাধীনতার ঘোষণা আসছে, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার আসছে, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আসছে, যেটাকে আমরা 72 সংবিধানের মধ্য দিয়ে আমরা প্রেক্ষাপট বলেছি যে এইগুলোকে সবগুলোকেই আমরা বলেছি এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। 90 সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রপতি পদত্যাগ, উপরাষ্ট্রপতির পদত্যাগ, প্রধান বিচারপতির পদত্যাগ করে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, আবার সাংবিধানিক পদে চিফ জাস্টিস পদে ফিরে আসা, এগুলোও সংবিধানে কিন্তু ওইভাবে ছিল না। আমরা 3 জোটের রূপরেখাকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আমরা সেটা সাংবিধানিক কনভেনশনের পার্ট করেছি। ঠিক একইভাবে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে, এই সরকার যখন জনগণ দেখছে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তার শাসক শ্রেণীর শোষকে পরিণত হয়েছে, জনগণ মনে করেছে তাদের সাথে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি তারা ভায়োলেট করছে এবং সেটাকে চুক্তি আমি আউটরাইট লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে করতে পারছি না। তখন কনস্টিটিউশনাল কনভেনশন এবং জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে ক্ষমতা, আমার ভোট আমি দেব, জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে যে জুলাই বিপ্লব এসেছে।